অনেকেই অবাক হতে পারেন, অনেকে কিন্তু অবাক হবেন না। এই ভিডিও যখন রেকর্ড করছি তখন পশ্চিমবঙ্গের প্রতি মাথা পিছু ঋণ, মানে একটা শিশু নবজাতক যখন জন্ম নিচ্ছে তখন তার ঋণ দাঁড়াচ্ছে গিয়ে ৬৪,০০০ টাকা প্রতি মানুষ পিছু। মানে এই সরকার যদি দেউলিয়া হয়ে যায় আর কেউ যদি সেই ঋণগুলো আমাদের কাছ থেকে শোধ নিতে চায়, তাহলে প্রতি ব্যক্তি মানে আমাকেও ৬৪,০০০ টাকা দিতে হবে। দিতে পারবেন? সরকার তো শুধুমাত্র মহিলাদের ওই ৫০০, ১০০০, ১২০০ টাকা করে দেয়। কোথা থেকে দেবেন? অনেকের দেওয়ার ক্ষমতা আছে, যাদের অডি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মার্সিডিজ আছে, তারা দিতে পারবেন। কিন্তু সাধারণ মানুষ যখন মোবাইলটা হাতে নিয়ে দেখছেন ভিডিওটা, তখন দিতে পারবেন? রাজ্য প্রায় দেউলিয়া হওয়ার পথে, এমনটা বিভিন্ন সময় বিরোধীরা অভিযোগ করে আসছে। আর এমতাবস্থায় আর একটা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি জানেন? কলকাতা পুরসভা নতুন প্রস্তাব দিয়েছে যে ইডেন গার্ডেনে যখন খেলা হয় তখন এন্টারটেনমেন্ট ট্যাক্স হিসেবে প্রতিটা টিকিটে ১৫ টাকা করে নেয় পুরসভা। তারা বলছে এই এন্টারটেনমেন্ট ট্যাক্সটা বাড়িয়ে ৫০ টাকা করে হোক। কারণ কলকাতা পুরসভার হাতে টাকা নেই। শুধু কলকাতা পুরসভা নয়, রাজ্যের বিভিন্ন পুরসভা, তাদের মাথায় প্রচুর ঋণ রয়েছে, প্রচুর দান খয়রাতি করতে গিয়ে তাদের মারে মা ভবানী, তাদের পয়সা দেওয়ার জায়গা নেই। কর্মীদের মাইনে দিতে পারছে না, বেতন দিতে পারছে না, রাস্তাঘাট তৈরি করতে পারছেন না। প্রায় দিনই আপনারা শুনবেন পুরসভার যে কর্মচারী, বর্তমান কর্মচারী আছে, তাদেরকে তারা বেতন দিতে ডিলে করছে, বেতন দিতে পারছে না, ১ মাস ২ মাস বকেয়া হয়ে যাচ্ছে বিভিন্ন পুরসভায়। যারা পেনশনভোগী কর্মচারী আছেন, যাদের আইন মাফিক পেনশন পাওয়ার কথা, বয়স হয়ে গেছে, এখন কাজ করতে পারছেন না, মানুষ তো খাবে কি? দুমুঠো চালের জন্য তাদের টাকার প্রয়োজন, সেই টাকা অর্থাৎ পেনশন দিতে গড়িমসি করছে পুরসভা, পারছে না। ভারে মা ভবানী অবস্থা। রাজ্য সরকারের অবস্থা কি জানেন? রাজ্য সরকারের অবস্থা আপনারা দেখুন না। আপনাদের পশ্চিমবঙ্গের এই আমাদের রাজ্য, ভালোবাসার রাজ্য, সোনার বাংলা, এই সোনার বাংলার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো দীর্ঘদিন ধরে সারাই হয় না। খুব লো কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে পশ্চিমবঙ্গের রাস্তা তৈরি করা হয়, এটা তো কারো অজানা নয়। কিন্তু কেন করা হয়? পয়সা নেই, পয়সা নেই সরকারের হাতে। আপনারা যারাই একটু বাইরে ঘোরাফেরা করেন, বাঙালি তো ঘুরতে ভালোবাসে, বিভিন্ন রাজ্যে যায়, বিভিন্ন রাজ্যে গিয়ে দেখবেন যখন অন্যান্য রাজ্যে রাস্তা হয় কোথাও হাফ ফুট, কোথাও এই মোটা মোটা রাস্তা তৈরি করা হয়, আমাদের এখানে ১ ইঞ্চি, ২ ইঞ্চি, ৩ ইঞ্চি, ৫ ইঞ্চির উপর রাস্তা হয় না। কালো পিচের রাস্তার কথা বলছি। যে কোয়ালিটি রাস্তা হয় এখানে, ১ বছর ২ বছর পর খারাপ হয়ে যায়। কিন্তু বিহারের মতো রাজ্যে ৫ বছর ৬ বছর একবার রাস্তা তৈরি করা হয়, ৫ বছর ৭ বছর ১০ বছর চোখ বন্ধ করে সেখানে গাড়ি চলাচল করে, কিচ্ছুটি হয় না। আর এখানে কাটমানি দিতে হয়। কাটমানির সমস্যার কথা আপনারা সকলেই জানেন, কিন্তু আমরা সাধারণ মানুষ এই সব সমস্যা কেন বুঝবো? আমরা চাই ভালো রাস্তা, ভালো পরিষেবা, সেটা কি দিতে পারছে? রাজ্যে কটা নতুন হাসপাতাল হয়েছে, মুখের প্রতিশ্রুতির কথা নয়। জেলা হাসপাতালের পর ব্লক লেভেলে হাসপাতালগুলোর কি অবস্থা সেটা তো সকলেই জানেন। বাম আমলেও যে কটা পুরসভা হাসপাতাল চলতো, সেই পুরসভা হাসপাতালগুলির আজকে কি কঙ্কালসার দশা। বহু পুরসভা হাসপাতাল, সেখানে পরিষেবা আর পাওয়া যায় না। নতুন করে সরকার চেষ্টা করেছিল একেবারে গ্রাসরুট লেভেলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য, কেন্দ্র সরকার পরিকল্পনা করেছিল। তার জন্য আয়ুষ্মান কেন্দ্র শুরু করার কথা বলেছিল। সেই আয়ুষ্মান কেন্দ্রর নাম বদলে কিছু কিছু কেন্দ্র তৈরি করা হয়েছে, কিন্তু নাম বদলের ফলে, সেন্ট্রালের সঙ্গে ঝামেলার ফলে টাকা পয়সা নিয়ে সেখানেও বিবাদ। প্রকল্প কেন্দ্রের, কিন্তু রাজ্য পুরো প্রকল্পের নাম বদলে দেবে, এমন ভাব করবে যেন আমরাই দিচ্ছি। কেন দেবে কেন্দ্র? রাজ্যের আর কেন্দ্রের সম্মিলিত সহাবস্থানের কথা, সেখানে রাজ্য কেন্দ্র একসাথে কাজ করার কথা, কিন্তু এই রাজ্য সরকার সবটাই আমি করেছি ক্রেডিট। এই তো রাজনীতির বিষয়। কিন্তু অন্যান্য জায়গায় ভেবে দেখুন কটা নতুন স্কুল হয়েছে। আমাদের বেসিক ফেসিলিটি একটা সরকার কি দেয়? শিক্ষা, স্বাস্থ্য, পরিবহনের জন্য ভালো রাস্তা, পানীয় জল, এই তো বেসিক ফেসিলিটিস।
সরকারি চাকরি তো ছেড়ে দিন, এই রাজ্যে সরকারি চাকরি ঘুষ দিলে হয় না, সবাই জেনে গেছে। ঘুষ দেওয়ার পরও চাকরি হয় না, গোটা টাকাটা খেয়ে নেয় তৃণমূলের এইসব চোর নেতারা। একেবারে জেলা লেভেল থেকে টপ মোস্ট লেভেল অব্দি টাকা পৌঁছায়, এমনটাই অভিযোগ। আর অভিযোগের বাস্তবতা আছে, কিছুটা হলেও তো আছে বলেই এতগুলো নেতা গ্রেফতার হয়েছে। নেতারা আর এই বাস্তবতা আছে সেটা তো সকলেই জানেন। তার কারণ হচ্ছে যেসব নেতারা কিছুদিন আগে খেতে পেত না, তারা তৃণমূল করার পর হঠাৎ করে ম্যাজিক হয়ে যায়, যেন ম্যাজিক। 5 বছরে বাড়ি গাড়ি সব হয়ে যায়। এই ম্যাজিকটা কিভাবে হয়? কই আমাদের সাথে তো হয় না, সাধারণ মানুষ আমরা যারা রাজনীতি করি না তাদের সঙ্গে তো এই ম্যাজিক হয় না। কিন্তু তৃণমূল করলেই যেন মা লক্ষ্মী আশীর্বাদ দিয়ে দেন। কিভাবে দেন সকলেই জানি, থাক সেসব কথা। কিন্তু সাধারণ মানুষের ফেসিলিটি, বেসিক নিডস গুলো কেন পূরণ করবে না? একটা স্কুল হয়েছে, একটা ইংলিশ মিডিয়াম নতুন কোন স্কুল হয়েছে আমার আপনার জেলাগুলোতে? কয়েকটা গুটি গুটি পুরনো স্কুলগুলোকে নতুন করে ওই রং করে টোরে ইংলিশ মিডিয়াম বলা হচ্ছে, কিন্তু হাতে গোনা কয়েকটা স্কুল, একটাও না। আপনার আমার বাড়ির আশেপাশে প্রায় সমস্ত জেলায় দেখবেন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলগুলোকে রুগ্ন করে দেওয়া হচ্ছে। স্কুলগুলোকে যে হাত খরচ দেওয়া হতো সরকারের তরফ থেকে, মানে দৈনন্দিন খরচ চালানোর জন্য যে টাকা, স্কুলের ফান্ড, সেটা 75% কমিয়ে দেওয়া হয়েছে। আগে 1 টাকা দেওয়া হলে এখন 25 পয়সা দেওয়া হয়। স্কুলের ফান্ড কমিয়ে দেওয়া হয়েছে। স্কুলে এখন যদি বাসন মাজতে হয়, টিচারদের নিজের পকেট থেকে টাকা দিতে হয়। এই অবস্থা হচ্ছে স্কুলের। হাসপাতালের বরাদ্দ কমেছে। আগে হাসপাতালে যত ওষুধ পাওয়া যেত, এখন তার তুলনায় অনেক কম ওষুধ পাওয়া যায়। বিভিন্ন টেস্ট করার জন্য ঘন্টার পর ঘন্টা, কোথাও মাসের পর মাস লাইন দিতে হয়। তারপরেও দেখবেন ওই বেশিরভাগ হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে ওই এক্সরে, এই মেশিন, বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি আছে না, অনেক জায়গায় দেখবেন নট আপ টু দ্য মার্ক, ঠিকঠাক কাজ হয় না। আজ থেকে বছর 3 আগে আমি বাঁকুড়া গিয়েছিলাম। সেখানে পথে বাইকে আমি অ্যাক্সিডেন্ট করি, আমার পায়ে 3টে জায়গায় ফ্র্যাকচার হয়। যখন অ্যাক্সিডেন্ট করি তখনই বুঝেছি যে আর পায়ে দাঁড়াতে পারছি না, সঙ্গে সঙ্গে পা ফুলে গেছে, মানে ভেঙে গেছে, কোথাও ভেঙে গেছে, হাঁটতে পারছি না। বাঁকুড়ার খাতড়া বলে একটি জায়গা, সেখানে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এক্সরে দেখে পুরো ঘোলা, নিজের এক্সরে দেখে নিজে বুঝতে পারছি না যে কোথায় ভেঙেছে। ডাক্তারবাবুও বুঝতে পারেননি। বললেন বাড়ি কোথায়? আমি আমার বাড়ির জায়গা বললাম, কোথায় আমার বাড়ি? বললেন কলকাতা চলে যান, ওখানে কোনো হাসপাতালে দেখিয়ে নিন, এখানে আপনার পা ঠিক করা যাবে না। এই হচ্ছে একটা সাব ডিভিশনাল হসপিটালের অবস্থা। আমাকে ডাক্তারবাবু, ঘোলা পানিহাটির লোক ছিলেন, আমি ডাক্তারবাবুর নাম নিচ্ছি না, ডাক্তারবাবু ওই পানিহাটির মানুষ, ভদ্র একদম ইয়াং ছেলে, আমার থেকেও বয়সে কম। 3টে ইঞ্জেকশন দিয়ে দিলেন, তাতে ব্যথা বেদনা ফোলা এটা আরাম থাকবে বললেন। 24 ঘন্টার মধ্যে আপনি কলকাতা ফিরে যান, ওখানে গিয়ে আপনি তারপরে যা করার করুন। তারপরে কলকাতা এলাম, কলকাতার একটা হাসপাতালে, সেখানে ট্রিটমেন্ট করালাম। ফ্র্যাকচার 3 জায়গায় ধরা পড়লো, 1 মাস শুয়ে থাকতে হলো। 45 দিন পর গিয়ে মোটামুটি হাঁটার উপক্রম আমার হলো। এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। আর আমার মতন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। আজকে ভাঁড়ে মা ভবানী, বলুন তো স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তৃণমূলের নেতারা গুনগান করে ভরিয়ে দেন। আমার ইনবক্সেও অনেকে কমেন্ট করেছেন স্বাস্থ্যসাথী খুব ভালো প্রকল্প, কিন্তু আমি তো খোঁজ নিয়ে দেখেছি বহু মানুষের স্বাস্থ্যসাথী অ্যাকসেপ্টেডই হয় না বেসরকারি হাসপাতালগুলোকে। কিন্তু তারপরেও আয়ুষ্মান ভারতকে ঢুকতে দেবে না, এই রাজ্যে ঢুকতে দেবে না, রাজনীতি করবে, বিভিন্ন প্রকল্প ঢুকতে দেবে না যেগুলো সরাসরি সরকার মানুষকে দিতে চায়। আর এখন নতুন একটা কল হয়েছে, এই রেশনে যে ভর্তুকিটা দেওয়া হয় সেটা কেন্দ্র সরকার সরাসরি অ্যাকাউন্টে দেওয়ার পরিকল্পনা করেছে। তৃণমূল বিরোধিতা করতে পারছে না যে রেশন কেন ইয়ে হবে। তৃণমূল কিন্তু টুকটুক টুকটুক করে বিরোধিতা করছিল যে না, সরকারের মাধ্যমে দেওয়া হোক। কেন হয় ডাইরেক্ট কেন দেবে না? কেন্দ্র সরকার তারা চাইছে দেবে, তাদের প্রকল্প। মুখ্যমন্ত্রী তো এমন ভাব নেন যে খাদ্য পরিযোজনা, যেগুলো মানুষের জন্য বেসিক নিড, এই রেশন, সেটা যেন তারাই দেন, এমন একটা তাদের ভাব। আর তিনি এখন লেলি দিচ্ছেন কাদের? রেশন ডিলারদের সংগঠন, তৃণমূল প্রভাবিত, তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে যাতে এই সরাসরি মানুষের অ্যাকাউন্টে টাকাটা না ঢোকে। তাহলে ধরা পড়ে যাবে
কতজন মানুষ নিয়মিত টাকা নেন এটা যদি বোঝা যায়, তাহলে বোঝা যাবে যে ওই রেশন ডিলারের হাতে কতজন মানুষ আছেন। তাহলে ওই রেশনের যে চুরি সেটা ধরা পড়ে যাবে, আর সেটা ধরা পড়ে যাবে বলেই রেশন ডিলাররা বিরোধিতা করছেন এই ঘটনা। সেটা তো প্রায় আমরা সকলেই বুঝে যাচ্ছি, যারা বোঝেন না তাদের জন্য আমি খুব সহজে ব্যাখ্যা করে দিলাম। এবার ভাবুন কোথায় পরিস্থিতি। এই রেশন ডিলাররা এখন তৃণমূল তাদের বাধ্যতামূলক করতে হয়, মনে যাই হন ভোট যাদেরকেই দেন বাধ্য হয়ে তাদেরকে তৃণমূলটা করতে হয়, না হলে রেশনের ওই ডিলারশিপ ক্যান্সেল হয়ে যাবে ভয় আছে। সরকারের এত দেউলিয়া অবস্থা যে আপনারা ভাবতে পারবেন না। সরকারি হিসেব চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন? চন্দ্রিমা ভট্টাচার্য এই ফেব্রুয়ারি মাসে যখন রাজ্য সরকার বাজেট করলো তখন তিনি বলছেন যে ঋণের বোঝা বেড়ে প্রায় 7 লক্ষ কোটি টাকা হতে চলেছে। মানে সরকারি হিসেবেই তিনি প্রায় 7 লক্ষ টাকা ঋণের বোঝা আছে বলে স্বীকার করে নিয়েছেন। ঋণের অঙ্ক বলা হয়েছে 6,93,000 কোটি টাকা। আর এক বছর আগে এই হিসেব কোথায় ছিল? 2022-23 অর্থ বছরে এই ঋণের পরিমাণ ছিল 5,74,000 কোটি টাকা। মানে দেখা যাচ্ছে যে এক বছরেই 1,93,000 কোটি টাকা ঋণ রয়েছে। আর যখন ক্ষমতায় এসেছিল 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল, বামফ্রন্ট সরকার রেখে গেছিল। 34 বছরে 2 লক্ষ কোটি টাকা, আর 22-23 থেকে 23-24 এক বছরে 1 লক্ষ, প্রায় বেশি, 1 লক্ষ থেকে অনেক বেশি, মানে 1,10,000 কোটি টাকার বেশি, অনেকটাই বেশি। সরকারি হিসেব দেখলে সেটা আরো বোঝা যাবে। মানে 34 বছরে 2 লক্ষ কোটি টাকা, আর এক বছরে 1 লক্ষ কোটি টাকা, এরকম বাড়িয়ে ফেলছে পর। কেন? এত যে জনমোহিনী প্রকল্প করতে গিয়ে সবাইকে দেদার টাকা বিলোচ্ছেন মুখ্যমন্ত্রী, তার জন্যই আজকে ভাড়ে মা ভবানী, তার জন্যই আজকে রাজ্যের এই বেহাল অবস্থা। এইভাবে যদি সরকার ঋণ নিতে থাকে, কিছুদিন পর ঋণ নেওয়ারও জায়গা থাকবে না। সরকার ওই শ্রীলঙ্কা মলদ্বীপের মতন অবস্থা হবে। তখন কেন্দ্রের কাছে হাত পাততে হবে। বিহারকে আজ যেমন স্পেশাল প্যাকেজের জন্য হাত পাততে হয়, সেখানেও একটা রফাসূত্রের জায়গা আছে। সেখানেও নীতিশের সরকার আছে বলে আজকে এই প্যাকেজটা পাচ্ছে। এইটাই যদি লালু প্রসাদ যাদবের সরকার হতো তাহলে তারা জনগণের কথা ভাবতো না। তারা ভাবতো আমাদের চলে যাচ্ছে, জনগণ ভাড়ে মা ভবানী, জনগণের যা খুশি হোক, কি যায় আসে, আমরা তো বেশ ভালো আছি। লালুর সময় বিহারের কি অবস্থা ছিল তার সাক্ষী অন্তত আমি খুব ভালো করে, আমি দীর্ঘদিন কাটিয়েছি বিহারে, আমি বিহারের পরিস্থিতি জানি যে ওখানে মানুষের কি অবস্থা ছিল। চাষবাস করে খেতে হতো, শিল্প তো ছেড়ে দিন, চাষবাস ছাড়া আর কিছুই ছিল না। ব্যবসা বাণিজ্য বলতে ওই মুদিখানা দোকান, বিভিন্ন ধরনের দোকান, কোনো কারখানা নেই, কোনো কিচ্ছু নেই। ভালো স্কুল পর্যন্ত একটা সময় বিহারে ছিল না। এখন বেশ কয়েক বছরে নীতিশের আমলে সেগুলো হচ্ছে, পরিকাঠামোগত উন্নয়ন ব্যাপকভাবে হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে পরিকাঠামোগত উন্নয়ন বলতে সবই কিন্তু বেসরকারি, সরকারি উদ্যোগ নেই। যেসব বন্ধ, ডানলপ বন্ধ, সব বন্ধ। দমদমের রডকল বন্ধ, সমস্ত অ্যাম্বাসেডারের কারখানা বন্ধ, দুর্গাপুরের এমএমসির কারখানা বন্ধ। এরকম যতগুলো বড় কারখানা ছিল, নাম নিতে নিতে বিকাল হয়ে যাবে, সব বন্ধ। বাম আমলেই বন্ধ, যা ছিল তৃণমূলও বন্ধ করে দিচ্ছে। এই গঙ্গার পারে জুট মিলগুলো সব বন্ধ হওয়ার মতন অবস্থা। এখন তো জুটের ডিমান্ড বেড়েছে, তারপরেও জুট মিলের অবস্থা কিন্তু ফেরেনি, চাইছে না, চাইলেই ফিরে যাবে। সরকারের কোনো প্ল্যান নেই, সব কেন্দ্রের, মানে যদি কোনো দায়িত্ব হয় সব কেন্দ্রের। আর ভোটটা নিতে হবে আমাকে, ভোটটা আমায় দিন। উন্নয়ন হলে আমি করেছি, খারাপ হলে কেন্দ্র সরকার করছে না। এই পলিসিতে রাজ্যটাকে পুরো দেউলিয়া করে দিয়েছে। ভাবতে পারেন কি অবস্থা। প্রতি বছর আমার আপনার মাথায় দেনার পরিমাণটা কিন্তু বাড়ছে, আপনি আমি বুঝতে পারছি না। এই যে ঋণটা রয়েছে রাজ্যের, এটা তো রাজ্যবাসীর ঋণ, রাজ্য সরকারের ঋণ। রাজ্য সরকার তো টাকা ছাপায় না, তাহলে আমার আপনার কাছ থেকেই টাকাটা তুলবে। আর এই তুলবে বলেই বিভিন্ন ধরনের ঘুরপথে কিন্তু টাকাটা বাড়ছে, টাকাটা ঘুরপথে সরকার আমাদের কাছ থেকে আদায় করছে। আমি আপনারা যারা বাইক, 4 চাকা এসব নিয়ে চলাফেরা করি রাস্তায়, সরকার কি পরিমাণ ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, সরকার কি পরিমাণ ফাইন বাড়িয়ে দিয়েছে ভাবতে পারেন। গাড়ি কিনলে এখন পুরো লাইফ টাইম ট্যাক্স নিয়ে নেওয়া হয়, আগে কিন্তু এটা হতো না, কিছুদিন আগে পর্যন্ত হতো না, এখন নেওয়া হয়।
500 টাকার ফাইন বাড়িয়ে 1000 টাকা করে দেওয়া হয়েছে। আর ফাইন এখন অনেক জায়গায় অভিযোগ উঠছে যে অটোমেটিক যে ফাইনগুলো নেওয়া হয়, সে অটোমেটিক ফাইনগুলোতেও কারসাজি রয়েছে, ধরে ধরে ফাইন নেওয়া হয়। সেখানেও আপনি জালিদার টুপি পরে থাকলে অনেক ক্ষেত্রে ফাইন নেওয়া হবে না, আর হেলমেট থাকলে, হেলমেট নেই বলে। আমি একজন ব্যক্তিগতভাবে আমি এক সাংবাদিক, আমার সিনিয়র দাদাকে চিনি, সাংবাদিক, তার 4 চাকা আছে, ছোট একটা 4 চাকা আছে। তিনি 4 চাকা করে যাচ্ছিলেন, অটোমেটিক্যালি তার ফাইন কেটে দেওয়া হলো। 4 চাকা, তাকে বাড়িতে পাঠানো হলো যে আপনি হেলমেট না পরে গাড়ি চালাচ্ছিলেন, সেই ফাইন পাঠানো হলো। তিনি ছুটলেন লালবাজার, সাংবাদিক মানুষ, লালবাজারে ট্রাফিকের যিনি ডিসি আছেন তার সঙ্গে তার পরিচয় ছিল। বললেন যে স্যার হেলমেট না পরে আমি 4 চাকা চালাচ্ছিলাম, এই কেস এসছে। বলে হেলমেট পরে আপনি 4 চাকা চালাবেন কেন, এরকম তো হয় না। ড্রাইভিং লাইসেন্স দেখালেন, গাড়ি দেখালেন, তার 2 চাকা নেই, এবং যে 4 চাকার নাম্বারের উপরে কেস হয়েছে সেটা মেরেও দেখা যাচ্ছে হ্যাঁ সেটা 4 চাকা। এই অবস্থা ঘটছে, ধরে ধরে ফাইন নেওয়া হচ্ছে, এভাবে ফাইন নেওয়া হচ্ছে। হাত পাতা ফাইনের কথা আমি বলছি না, যেটা দিয়ে দিলে আর ফাইন মানে রসিদ দেওয়া হয় না, সেই ফাইনের কথা বলছি না। সরকারি ঘরে যে টাকা জমা পড়ে সেই ফাইন। এই অবস্থা। পুলিশগুলোকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, কাউকে 50, কাউকে 25টা করে পার ডে কেস দিতেই হবে। এইভাবে ঘুরপথে আমার আপনার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, কারণ সরকারের ভাঁড়ে মা ভবানী। এবং শুধু এইভাবে শুধু নেওয়া হচ্ছে না, অনেক আরো এরকম সরকারি উপায় আছে। বিভিন্ন রাজ্যে 2-3 বছর আগে যখন তেলের দাম কমানো হলো 10 টাকা করে, এই রাজ্যে কিন্তু কাঁচকলা, এ রাজ্যে 1 টাকা কমানো হলো। কমাবে কি করে? সরকার তো চলছেই মদের টাকায়, সরকার চলছে এই পেট্রোলিয়ামের টাকায়, ফাইনের টাকায়। আর সরকারের কাছে টাকা কোথায়? এই রাজ্যে শিল্প তো নেই, সরকার টাকা পাবে কোথা থেকে? আর কেন্দ্র সরকারের কাছ থেকে দেওয়া টাকা আর জিএসটি থেকে আদায় করা টাকা দিয়ে তো রাজ্য আয়ের কোনো মুখ দেখছে না, রাজ্যের আয়ের কোনো বিকল্প নেই। মানুষের চাকরিও হচ্ছে না যেহেতু শিল্প নেই বলে। এ রাজ্যের ব্রেন ড্রেন হচ্ছে, এ রাজ্যের যারা বুদ্ধিমান মানুষ, শিক্ষিত ছেলে সব বাইরে চলে যাচ্ছে। এই অবস্থাতে রাজ্যটা চলছে। এবার ভাবুন। আর পুরসভাও ঘুরপথে মনে হচ্ছে যেন ফাইন নিতে চাইছে। কলকাতায় ইডেন গার্ডেনে খেলা হবে, সেখানে এন্টারটেনমেন্ট ট্যাক্স 50 টাকা করে নিতে চাইছে কলকাতা পুরসভা। ভাঁড়ে মা ভবানী, বলছে তো তারা যে অবস্থা খুব খারাপ। এইটা তো ট্যাক্স নয়, এটা তো প্রায় ফাইনের পর্যায়ে চলে যাচ্ছে। একটা টিকিট কাটবেন, তাতে 50 টাকা আপনাকে দিতে হবে শুধু পুরসভাকে। এটা তারা প্রস্তাব দিচ্ছে। ভাবতে পারছেন কোথায় যাচ্ছে? আপনার বিভিন্ন এলাকাতেও খোঁজ খবর নিয়ে দেখুন, পুরসভা এরকম ঘুরপথে অনেক কিছু ঘাপলা টাপলা হয়তো করে রেখেছে। যদি করে থাকে আমাদের খবর দিন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকবে, আপনাদের এলাকার খবর আপনারা পাঠাতেই পারেন। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করুন, আপনাদের মতামত আমাদের জানান। আপনাদের মতামত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটন অবশ্যই ক্লিক করুন, পাশাপাশি বেল আইকন প্রেস করে দিন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখা হবে ফের পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।